শুভেচ্ছা। বাংলায়নার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মলিন সম্পর্কে রং চড়াতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক উন্নয়নের আশার সঙ্গে আছে নানান চ্যালেঞ্জও। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর দাবি, 1000 বছর ধরে পহেলা বৈশাখ কেন্দ্রিক উৎসবের নাম বৈশাখী। বিভেদ রুখতে ও সমালোচনার তোড়েই বদলে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিপুল দূরত্ব তৈরি হয়েছিল সেটি দূর করা এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারত স্পিকার ওম বিড়লাকে পাঠিয়ে এক পা বাড়িয়ে রেখেছিল। খলিলুর রহমানের সফরে বাংলাদেশও এক পা বাড়াবে। তবে তোপখানা রোড তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাঙালিয়ানাকে জানিয়েছে, খলিলুর রহমান আগের সরকারের অংশ ছিলেন এবং ভারত অধ্যাপক ইউনূসের সরকারের নানান কার্যক্রমে সব সময়ে বিরক্তি প্রকাশ করেছে। তাই সূত্রটি মনে করছে এই অবিশ্বাস মেটানো পররাষ্ট্রমন্ত্রীর অন্যতম প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। সূত্র মতে, পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে ভারতের অবস্থান বাংলাদেশ জানতে ও বুঝতে চাইবে। পাশাপাশি শুধু বর্তমান সরকারের মেয়াদকালেই নয়, দীর্ঘমেয়াদে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে সম্পর্কটা এগিয়ে নিতে দুই দেশ যেন সচেষ্ট থাকে, সেই বার্তাও দেবে বাংলাদেশ। মূলত 11 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের রাজধানীতে যাবেন। দিল্লিতে তার সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে ভারতের সাউথ ব্লক ও পররাষ্ট্র দপ্তরের দুটি আলাদা সূত্র বাঙালিয়ানাকে নিশ্চিত করেছে, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক খলিলুরের জন্য পুষ্পসজ্জা হবে না। সূত্রটির একাংশ বলছে, ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে যেসব প্রতিরক্ষা সহযোগিতার কাজ শুরু করেছিল সেগুলি এগিয়ে নিয়ে যেতে গত মাসে পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। আইএসআইয়ের এক ঊর্ধ্বতন কর্তা জুনায়েদ আহমেদ সম্প্রতি নজর এড়াতে সাধারণ পাসপোর্ট নিয়ে ঢাকা সফরে এসেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে। বাংলাদেশের অস্ত্র কারখানায় পাকিস্তানের ব্যালিস্টিক শাহীন ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাবও ইসলামাবাদ দিয়েছিল। তার উপরে 4 মার্চ শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দেওয়ার পরে কূটনৈতিকদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে সেটাই প্রশ্ন নয়াদিল্লির। পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা সেই উৎসবের এক বর্ণিল প্রতীক। দীর্ঘ প্রায় 4 দশক ধরে চলে আসা এই ঐতিহ্য গত বছর অর্থাৎ 2025 সালে কিছু রদবদলের মধ্য দিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে এই আয়োজনে এক ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণের ছায়া দেখা গিয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই ঐতিহ্যকে তার পুরনো রূপ ফিরিয়ে আনার একটি ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী নিজেই ঘোষণা করেছেন, মঙ্গল শোভাযাত্রার নাম বদলে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা ঐতিহাসিকভাবেই চারুকলার ছাত্র শিক্ষকদের একটি স্বতঃস্ফূর্ত আয়োজন। এখানে মন্ত্রণালয়ের সরাসরি প্রবেশ বা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে বোদ্ধা মহলে প্রশ্ন রয়েছে। যেমনটি অমর 21 বইমেলার ক্ষেত্রে দেখা গেছে, কোনো সাংস্কৃতিক আয়োজন একবার সরকারি কাঠামোর ভেতর ঢুকে গেলে তার চিরচেনা রূপটি হারানোর ভয় থাকে। দ্বিতীয়ত, বৈশাখী শোভাযাত্রা নামটি কি কোনো বিশেষ মহলকে, বিশেষ করে যারা এই আয়োজনের বিরোধিতা করে, তাদের চাপে পড়ে করা হলো কিনা? সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এ বিষয়ে বলেছেন, সবার কথা মাথায় রেখে এমন নামকরণ হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য শহরে আজকে পালিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আনন্দ মঙ্গল, তাহলে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দই রাখতে হবে, আবার আনন্দ বাদ দিয়ে আবার মঙ্গল ফিরে আনতে হবে। এই বিতর্কের অবসানের জন্য আমরা বৈশাখী শোভাযাত্রা বৈশাখী, কারণ আমরা মানুষের মধ্যে বিভাজন চাই না, মানুষকে বিভক্ত করা, বিভাজন আমি এটি চাই।
এতে কি একটা ঐতিহ্যের প্রতি আঘাত করা হলো না? এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, এই ঐতিহ্যের ইতিহাস অনেক পুরনো, অনেক পুরনো, হাজার হাজার বছর আগে। একবার আনন্দ ছিল, আনন্দ 20 বছর ছিল। আনন্দ 89 সাল থেকে 96 সালের পরে এই 98 দিকে 99 দিকে যে মঙ্গল। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, শিল্পীদের সৃজনশীলতা আর সাধারণ মানুষের অংশগ্রহণই হোক এই আয়োজনের মূল চালিকা শক্তি, যেখানে মন্ত্রণালয় কেবল সহায়ক ভূমিকা পালন করবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে এই সফর। তবে প্রায় এক সপ্তাহ আগে এই অনুষ্ঠান শেষ হলেও জুবাইদা ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন। তিনি একা নন, তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ বেশ কিছু উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা। এই হাই প্রোফাইল সফর বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল, প্রায় 2 দশক আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল বলে উইকিলিক্স মারফত জানা গিয়েছিল, সেটি উঠিয়ে নেওয়ার তদবির করতেই এই সফর কিনা। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান দেশ ছাড়েন। এরপর তার বিরুদ্ধে 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে একটি বার্তা পাঠানো হয়। এতে তারেককে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। তারেকের যুক্তরাষ্ট্রে ঢোকার নিষেধাজ্ঞার প্রস্তাবের পক্ষে বিস্তারিত তুলে ধরা হয় ওই বার্তায়। 2014 সালে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্স মারফত সেই নথি সামনে আসে। তার বার্তায় বলা হয়, দূতাবাস মনে করে রাজনৈতিকভাবে সংঘটিত ব্যাপক মাত্রায় দুর্নীতির জন্য তারেক রহমানই দায়ী। তার দুর্নীতির কারণে মার্কিন ঘোষণাপত্রে বর্ণিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার লক্ষ্য বিনষ্ট হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। বার্তায় তারেক রহমানকে কুখ্যাত এবং তাকে সবাই ভয় পায় বলে উল্লেখ করা হয়। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের সদর দপ্তরে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। প্রথমবারের মতো এই অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাঙালিয়ানাকে জানিয়েছে, এর আগেই তারেক রহমানের উপর যদি কোনো অলিখিত নিষেধাজ্ঞা থাকে তা তুলে নিতে চায় সরকার। এজন্য প্রয়োজনে খলিলুর রহমানের সব কানেকশন ব্যবহারেরও সিদ্ধান্ত হয়েছে। কারণ প্রথম বছরে জাতিসংঘ অধিবেশন মিস করলে তা সম্মানজনক হবে না বলে মনে করে রাষ্ট্রের ক্ষমতাধর পক্ষটি। সূত্রটি এও নিশ্চিত করেছে, জুবাইদা রহমানের মিশন এখন পর্যন্ত বেশ সফল। 5 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ কয়েকটি ছবি উপহার হিসেবে তুলে দেন। এটি জুবাইদার মিশনের সফলতার ইঙ্গিত বলেই মনে করছে সূত্রটি এও জানায়, দর কষাকষিতে জুবাইদা বা খলিলুর রহমান কী অস্ত্র ব্যবহার করেছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতি উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও অজানা। তবে ইরানে মার্কিন আগ্রাসনের ব্যাপারে সরকারের নীরবতার সঙ্গে এই সফরের সম্পর্ক আছে বলে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৃত্তে আলোচনা রয়েছে বলে জানায় সূত্রটি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি মূল্য, জাহাজ ভাড়া এবং কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের শিল্প উৎপাদন তীব্র কষ্টপুষ সংকটে পড়েছে। শিল্প খাতের নেতারা সতর্ক করে বলেছেন, সংঘাতে দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্যস্ফীতির মাধ্যমে প্রতিফলিত হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা ইতোমধ্যে আর্থিক চাপে পড়েছেন। আগে থেকে নিশ্চিত হওয়া রপ্তানি আদেশে তারা বাড়তি কাঁচামাল ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এই অতিরিক্ত খরচ ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগও কমে গেছে। ফলে মুনাফার মার্জিন কমে যাচ্ছে এবং লোকসানের ঝুঁকি বাড়ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপরই বিসিবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
5 এপ্রিল বিসিবি নির্বাচনের অনিয়মের তদন্ত রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হয়। গত 11 মার্চ সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। বাংলায়না প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।